আচ্ছা দেখো, আমরা এর আগের দিন তোমার কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করছি। তো এবার হচ্ছে আমাদের আজকের আলোচনা হবে তোমার বইয়ের 2.3 নাম্বার টপিক। এই টপিকটার নাম হচ্ছে কি, যে কোয়ান্টাম উপশক্তি স্তর। আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে এতদিন আলোচনা করছি, এবার আলোচনা করবো কোয়ান্টাম উপশক্তি স্তর বা অরবিটাল। অরবিটাল হচ্ছে শক্তিক্রম, অর্থাৎ আমি অরবিটালগুলো দেখছি, যে অরবিটালগুলো কোনগুলো দেখছি বলো তো, যে 1s, হ্যাঁ, তারপর হচ্ছে যে 2p, 3s, 2b, 2s, 3s, 3p, এগুলো যে দেখছি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার উপশক্তি স্তর ছিল। ঠিক আছে, উপশক্তি স্তর ছিল। এবং উপশক্তি স্তরের ভিতরে আমি কি পাইছি, ধরো যে এটা আমার 3p উপশক্তি স্তর। তো 3p উপশক্তি স্তরের ভিতর তিনটা হচ্ছে যে আরও কি আছে, অরবিটাল আছে। একটা পি উপশক্তি স্তরের কয়টা অরবিটাল থাকে? তিনটা অরবিটাল থাকে। কী কী সেগুলো? যে 3px, 3py, 3pz, এরকম। হ্যাঁ, আবার এসপি। তারপর হচ্ছে যে চিন্তা করো যে 3d এর কথা চিন্তা করো, এটা হচ্ছে কি আমার উপশক্তি স্তর। ঠিক আছে, তো এই উপশক্তি স্তরের কয়টা অরবিটাল দেখছি? হ্যাঁ, অরবিটাল দেখছি 5টা। ঠিক আছে, সেই অরবিটালগুলো কত? যে 3d, এক্স ওয়াই, তারপর 3d ওয়াই জেড, 3d জেড এক্স, তারপর 3d এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর হচ্ছে কি 3d জেড স্কোয়ার। তো এইরকম হচ্ছে যে কি এখানে হয়ে গেছে 5টা আর কি। 5টা হচ্ছে আমি ডি এরিয়া দেখছি। এবং এগুলো ওই যে আমরা যে দেখতেছি না, এগুলো হচ্ছে প্রায় কি সমশক্তি সম্পন্ন, অর্থাৎ এদের প্রত্যেকেরই শক্তি কি, এই প্রতিটা অরবিটাল, এগুলো কিন্তু অরবিটাল। এখানে কিন্তু পার্থক্য আছে। উপশক্তি স্তর হচ্ছে তোমার এইটা 3d, আর 3d উপশক্তি স্তরকে যদি তুমি আরও ভাঙো, তাহলে হচ্ছে কি এরকম 5 প্রকারের হচ্ছে যে আরও অরবিটাল দেখতে পারবা। তো এর হচ্ছে কি, এদের শক্তি প্রায় সমান। এর শক্তি যদি 500 জুল হয়, এরও 500 জুল, এরও 500 জুল, সবার হচ্ছে যে 500 জুল করে। ঠিক আছে, এদের ভিতরে কি পার্থক্য আমরা আরও ভিতরের দিকে যা দেখবো। তুমি এতটুকু বুঝো যে কি, যে শক্তি স্তর আর অরবিটালের মধ্যে কিন্তু একটু হলেও কি আছে, পার্থক্য আছে। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে কি দেখব, যে এদের শক্তিক্রম দেখব। ঠিক আছে, এদের শক্তিক্রম বলতে যে কার শক্তি বেশি। ঠিক আছে, কার শক্তি বেশি। তো এইটা হচ্ছে যে আমরা দুইটা পরমাণু, মানে এক হাইড্রোজেনের ক্ষেত্রে দেখব, আর একটা হচ্ছে যে হাইড্রোজেনের চেয়ে বেশি অন্যান্য যে পরমাণু আছে, অর্থাৎ হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, অর্থাৎ আরও আমি সামনের দিকে যে পরমাণুগুলো দেবো, এদের ক্ষেত্রে মানে উপশক্তি স্তরের শক্তিক্রম কীরকম, আর হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে যে শক্তি স্তরের শক্তিক্রম কীরকম, এগুলো হচ্ছে যে আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখব। তোমার বইয়েরই গ্রাফ আর কি। তো দেখো, এই চিত্রটা একটু লক্ষ্য করো, আগে এই চিত্রটাতে লক্ষ্য করো, যে এই দিকের চিত্রটাতে। তো এটা হচ্ছে তোমার একটা পরমাণু। হ্যাঁ, পরমাণুর কেন্দ্র হচ্ছে একদম প্লাস চিহ্ন যেটা, সেটা হচ্ছে পরমাণুর কেন্দ্র। তো এটার পর হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, এরকম করে কক্ষপথগুলো হচ্ছে আমার দেয়া আছে। তো আমি এটা কি জানি, যে প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে কত, যে -1312 কিলোজুল মোল ইনভার্স 1। ঠিক আছে, দ্বিতীয় কক্ষপথের শক্তি -328 কিলোজুল মোল ইনভার্স 1। আচ্ছা, এখানে শক্তির একক কিলোজুল মোল ইনভার্স 1-এ দেওয়া আছে, যদিও আমরা হচ্ছে যে আগে কিসে দেখে আসছি বলো, জুলে দেখে আসছি অথবা ইলেকট্রন ভোল্টে দেখে আসছি। তো এটাও কিন্তু শক্তির একটা একক, যে কিলোজুল মোল ইনভার্স 1। তো এটা দেখে কনফিউজ হওয়ার দরকার নেই। হ্যাঁ, তো প্রথম শক্তি স্তরের প্রথম কক্ষপথের শক্তি কত, যে এই যে -1300 এত কিলোজুল মোল ইনভার্স 1। দ্বিতীয় কক্ষপথের শক্তি এত এত। এখন আমরা কি জানি বলো, যে শক্তিস্তর যত পিছনের দিকে হবে, অর্থাৎ শক্তিস্তর যত বড় হবে, ওই শক্তিস্তরের শক্তি তত বেশি হবে। এখন তুমি এখানে দেখো যে প্রথম কক্ষপথের শক্তিস্তর হচ্ছে কত, -1312। দ্বিতীয় কক্ষপথের শক্তিস্তর কত, -328, -146, -82। তোমার কি মনে হচ্ছে যে যত কক্ষপথ বাড়তেছে তত শক্তি কি কমে যাচ্ছে না, সংখ্যা কমে যাচ্ছে না? এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কীরকম,
যে ধরো যে এটা হচ্ছে সংখ্যা রেখা, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 +1, এটা হচ্ছে প্লাস কত 2, এটা হচ্ছে কত +3, এরকম। তো সেম অ্যাজ এই দিকে যদি তুমি চিন্তা করো, তো এটা হচ্ছে কত -1 -2 -3, এরকম। এখন ব্যাপারটা হলো গিয়ে যে 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়, এটা তুমি জানো। কিন্তু যদি মাইনাসের দিক থেকে দেখো যে -1 আর -2 এর মধ্যে বড় কে বলো তো? -1 বড়, ঠিক আছে। -3 আর -1 এর মধ্যে বড় কে বলো তো? -1 বড়। -3 কিন্তু হচ্ছে কি ছোট, তাই না? তো মাইনাসের সাথে সংখ্যা যত বড় হবে ওই সংখ্যাটা তত ছোট। এটা কেন বললাম? এটা বললাম এই কারণে যে -1312 এই সংখ্যাটা দেখতে বড় হলেও এর মান কিন্তু কি কম, ঠিক আছে, কম, ঠিক আছে। আর এই যে -82 সংখ্যাটা দেখতে ছোট হলেও এর মান কি বড়। তো এই জিনিসটা একটু মাথায় রাখিও যে শক্তিস্তর যত বাড়তে থাকে, মানে এনের সংখ্যা যত বাড়তে থাকে ওর কি শক্তিও তত কি বৃদ্ধি পাইতে থাকে। তার মানে প্রথম শক্তিস্তরের শক্তি কম এবং সবার শেষে যে 4 নাম্বার শক্তিস্তর দেখানো হয়েছে এটার শক্তি কি একটু বেশি। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এবার এইখানে আসো। তো ধরো যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি আমি শক্তিস্তরগুলো চিন্তা করি, মানে এই পরমাণুটা হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর, তৃতীয়, চতুর্থ। তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে শক্তিস্তর কী হয় যে প্রথম কক্ষপথে কী থাকে? আমি জানি যে 1s থাকে, তো এটা ঠিক আছে, 1s সমান। দ্বিতীয় কক্ষপথে কী থাকে? দ্বিতীয় কক্ষপথে শক্তি হচ্ছে দেখো কত -328। এই যে দ্বিতীয় কক্ষপথে শক্তি হচ্ছে কত -328। তো দ্বিতীয় কক্ষপথে কী থাকে? 2s থাকে, 2p থাকে। আমরা কিন্তু গত ক্লাসে দেখছি যে 2 নম্বর শক্তিস্তরে কী থাকে? 2s থাকে আর 2p থাকে। 2s এরও শক্তি যতটুকু 2p এর শক্তিও ততটুকু, অর্থাৎ 2s অরবিটালেরও শক্তি যতটুকু 2p অরবিটালের শক্তিও কি ততটুকু। হ্যাঁ, আবার 3 নম্বর কক্ষপথে আসো। 3 নম্বর কক্ষপথে কী থাকে? 3s 3p 3d, সবার শক্তি কিন্তু সমান দেখানো হয়েছে। 3s এরও শক্তি যতটুকু -146, 3p এর শক্তি -146, আবার হচ্ছে যে কত 3d এর শক্তিও কত -146 কিলোজুল পার মোল। আবার 4 নম্বর কক্ষপথে 4s 4p 44f এর শক্তিও কি সমান। এটা হচ্ছে কি শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, ঠিক আছে, শুধুমাত্র অনলি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। কিন্তু সেম জিনিস যদি হচ্ছে তোমার অন্যান্য পরমাণু, যে হিলিয়াম, লিথিয়াম, অর্থাৎ যাদের একাধিক ইলেকট্রন আছে, যে পরমাণুগুলোর বেশি সংখ্যক ইলেকট্রন আছে, ওদের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো তাহলে কি হবে? 1s প্রথম কক্ষপথের ক্ষেত্রে 1s তো শক্তি সমানই থাকবে, কিন্তু দ্বিতীয় কক্ষপথ যখন আসবে তখন 2s আর 2p কি আলাদা হয়ে গেল। দেখো 2s এর শক্তি একটু কম, 2p এর শক্তি কি একটু বেশি। এখন 2s এর শক্তি কেন কম, 2p এর শক্তি কেন বেশি, এটা ডিপেন্ড করে কিসের উপর? n প্লাস l এর মানের উপর, ঠিক আছে। n প্লাস l বলতে তুমি তো ভালো করেই জানো যে প্রথম যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে n, আর এই যে spdf সেটা হচ্ছে কি l, ঠিক আছে। তো n এর মান এখানে কত 2, আর s এর মান কত তুমি কি জানো? 0। তাহলে 2 + 0 = কত হয়? 0। 2 2 + 0 = কত? 2 2 + 0 = কত? 2। আবার তুমি 2p এর ক্ষেত্রে চিন্তা করো, p এর মান হচ্ছে কত? 1। 2 + 1 এটা কত? 3। তো যেহেতু 2p এর মান 3, এই কারণে 2p শক্তিস্তরটা হচ্ছে যে 2p উপশক্তিস্তরটার মান একটু বেশি আর 2s টার মান কি একটু কম, ঠিক আছে। এরকম পার্থক্য। সেম অ্যাজ তুমি দেখো যে হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু 2s আর 2p সমান, কিন্তু হাইড্রোজেন বাদ দিয়ে যখন তুমি অন্য পরমাণুগুলোর মধ্যে যাবা তখন এই শক্তিস্তরের উপশক্তিস্তরগুলোর মানের মধ্যে কি একটু পার্থক্য থাকবে, তো এটার মান একটু কম, এটার মান একটু বেশি। তারপর 3 নম্বর কক্ষপথে যাও। হাইড্রোজেনের ক্ষেত্রে সব সমান ছিল, 3s 3p 3d সব সমান ছিল, কিন্তু অন্যান্য পরমাণুর ক্ষেত্রে কি দেখা যাবে যে তোমার 3s 3p 3d কি হচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। 4s এর ক্ষেত্রে 4s 4p 4d 4f কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে 4s এর শক্তি একটু নিচের দিকে আর 3d এর শক্তি একটু উপরের দিকে, মানে 4s এর শক্তি কম কিন্তু 3d এর শক্তি কি বেশি। এরকমটা হওয়ার কারণ হচ্ছে ওই যে তুমি n প্লাস l এর মান হিসাব করো, ঠিক আছে, n প্লাস l এর মান হিসাব করো। যেমন তুমি যদি এখানে হিসাব করো যে 4s এর ক্ষেত্রে ব্যাপারটা কী দাঁড়ায়? 4s এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4 আর s এর মান হচ্ছে 0। 4s এর ক্ষেত্রে কত? 4। আবার তুমি যদি 3d এর ক্ষেত্রে হিসাব করো, 3d n এর মান হচ্ছে 3, d এর মান হচ্ছে কত? 2, 5। তো এই কারণে 3d শক্তিস্তরটার মান একটু বেশি আর 4s শক্তিস্তরের মান কি একটু কম। চিত্রে দেখো 3d একটু উপরে, 4s একটু কি নিচে, ঠিক আছে। তো এই হচ্ছে যে তোমার
উপশক্তি স্তরের মানগুলো যে একটু তারতম্য হয়, মানে এক একটা শক্তি এক এক রকম হয়, এই জিনিসটা হচ্ছে আমরা ব্যাখ্যা করলাম। ঠিক আছে, ওকে। এখন আমরা বিভিন্ন উপশক্তি স্তর আর হচ্ছে যে বিভিন্ন উপশক্তি স্তর আর অরবিটালের আকৃতি সম্পর্কে জানবো। অর্থাৎ উপশক্তি স্তরের কীরকম হয় আর অরবিটাল আকৃতি কীরকম হয়, দেখতে কীরকম হয়, এই জিনিসগুলো হচ্ছে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে আমরা কি এবার টপিক হচ্ছে যে বিভিন্ন উপশক্তি স্তর বা অরবিটালের আকৃতি। দেখো আমাদের এই বইটাতে না উপশক্তি স্তর আর অরবিটালকে অনেক সময় গোজামিল পাকায় ফেলছে। দেখবা যে কখনো উপশক্তি স্তর বলতেছে, কখনো হচ্ছে যে অরবিটাল বলতেছে। ঠিক আছে, তো আমাদের বইয়ে মাঝে মধ্যে বলা হয়েছে যে উপশক্তি স্তর ইজ ইকুয়াল টু কি অরবিটাল, অরবিটালই উপশক্তি স্তর। আসলে ব্যাপারটা একদিক থেকে ঠিকও আবার একদিক থেকে ঠিকও না। ঠিক আছে, কেন বললাম, একটু আগেই আমি হচ্ছে যে এই জিনিসটা বুঝাইলাম যে উপশক্তি স্তর কী আর অরবিটাল কী। হ্যাঁ, উপশক্তি স্তর হচ্ছে ধরো যে তোমার 2s, টুপি। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমাদের একই রকম মাঝে মধ্যে বলা হয় কেন, আসলে এই জিনিসটা একটু আমি বলতে চাচ্ছি যে উপশক্তি স্তর দেখো 2s উপশক্তি স্তরে যা কথা, 2s অরবিটালও কি একই কথা, আলাদা কোনো জিনিস না। ঠিক আছে, কিন্তু টুপি উপশক্তি স্তরের কথা যখন তুমি চিন্তা করবা, তখন এখানে তুমি এসে দেখতে পারবা যে টুপি এর ভিতরে আরও কয়টা জিনিস থাকে, কয়টা লুপ থাকে, এরকম 3টা ঘর থাকে না, আলোচনা করছিলাম না, যে একটা হচ্ছে তোমার 2px, একটা হচ্ছে কত 2py, একটা হচ্ছে কত 2pz, 3টা। তো এগুলো হচ্ছে সব অরবিটাল, 2px 2py 2pz, এগুলো হচ্ছে অরবিটাল। এবং একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরে, দুইটা করে ধরতে পারে, সবগুলোতে 2টা করে। এখানে 2s এর কিন্তু কয়টা ধরতে পারে, 2টা। তো 2s এর ক্ষেত্রে বা 1s এর ক্ষেত্রে এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমার উপশক্তি স্তর অরবিটাল কি একই। কিন্তু যখন তুমি 2p এর ক্ষেত্রে আসবা, তখন হচ্ছে কি উপশক্তি স্তর আর অরবিটাল কি আলাদা হয়ে যাবে, কারণ উপশক্তি স্তরের আরও ভিতরের দিকে থাকে কি অরবিটাল। ঠিক আছে, তো এই জিনিসটা কখনো একটু উল্টাপাল্টা করিও না, যে উপশক্তি স্তর বলতেছে কখনো দেখবে যে অরবিটাল বলতেছে। তো উপশক্তি স্তর অরবিটাল কখন সমান হবে, যখন 1s 2s এগুলোর মধ্যে থাকবে, কিন্তু যখনই বেশির দিকে আসবে তখনই দেখবে যে আলাদা হয়ে গেছে। যেমন তুমি যদি 3p এর কথা চিন্তা করো, ঠিক আছে, দেখবা যে এখানেও 3p এর 3টা অরবিটাল আছে। তুমি যদি 3d এর কথা চিন্তা করো, এখানেও দেখবা যে কয়টা 5টা অরবিটাল আছে এরকম। ঠিক আছে, 3d নিজে হচ্ছে উপশক্তি স্তর, কিন্তু এর অরবিটাল আছে কয়টা, 5টা। তো এবার হচ্ছে আমরা কি করব, যে বিভিন্ন উপশক্তি স্তর বা অরবিটাল যাই বলো, উপশক্তি স্তর বা অরবিটাল নিয়ে আছে আলোচনা করি। যেমন এস উপশক্তি স্তরের কথা চিন্তা করো। ঠিক আছে, এস উপশক্তি স্তর। তো এস উপশক্তি স্তর কীরকম, এস উপশক্তি স্তর হচ্ছে মূলত অনেকটা বলের মতো। ঠিক আছে, কিসের মতো, বলের মতো। এটা কিন্তু বৃত্ত না, এটা হচ্ছে কি বল। এটা কি একটা বল কি ত্রিমাত্রিক না, 3টা জিনিসে থাকে না, অর্থাৎ এক্স অক্ষ থাকবে, ওয়াই অক্ষ থাকবে এবং জেড অক্ষ থাকবে। ঠিক আছে, তাহলে এখানে একটা বল কি ত্রিমাত্রিক বস্তু না, 3D জিনিস না, অর্থাৎ বলের এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, কি জেড অক্ষ আছে, 3টা অক্ষই আছে। তো এইটাই হচ্ছে তোমার এস অরবিটাল দেখতে বা এস উপশক্তি স্তর দেখতে এরকম গোলকাকার। ঠিক আছে, নট গোলাকার। গোলাকার না, গোলাকার মানে গোলাকার শব্দের অর্থ হচ্ছে কি শুধু বৃত্ত, কিন্তু তোমার এস অরবিটাল শুধু বৃত্ত না। ঠিক আছে, এস অরবিটাল হচ্ছে একটা বলের মতো। ঠিক আছে, একটা 3D জিনিস, সেটা হচ্ছে 3D জিনিস। গোলাকার বলতেছে 3D, অর্থাৎ 3 ডাইমেনশনাল। আর গোলকাকার যেটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে কত 2D, 2 ডাইমেনশনাল। একটা আমরা পেজের উপর যে জিনিসটা আঁকাই সেটা হচ্ছে কি বৃত্ত। আর আমি হচ্ছে যে 3D জিনিসটা তো পেজে তোমাকে আঁকায় দেখাইতে পারবো না, তো এই কারণে হচ্ছে যে এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ দ্বারা দেখালে বুঝবা যেটা হচ্ছে একটা 3D জিনিস এস অরবিটাল। তো এস উপশক্তি স্তর বা এস অরবিটাল এরকম করে দেখা যায় কি 1s 2s। 1s আর 2s এর মধ্যে পার্থক্য হচ্ছে যে 1s যদি এতটুকু হয়, ঠিক আছে, 2s হবে তার থেকে আকারে কি একটু বড়, 3s কি তার থেকে আকারে আরও একটু বড়। এই এতটুকু পার্থক্য। এটা হচ্ছে কত তোমার 1s 2s 3s এরকম গোল বল। 1s বলটা একটু ছোট, 2sটা একটু বড়, 3sটা কি আরও বড়, 4s হলে কি আরও বড় হবে ব্যাপারটা এরকম। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো।
তো তোমার বই চিত্র দিয়ে সুন্দর করে দেখানো আছে। এখন অরবিটাল কাকে বলে আসলে এই জিনিসটা একটু বলে নিই। অরবিটাল হচ্ছে, লিখি, অরবিটাল। অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে, কোনো একটা পরমাণু নিউক্লিয়াসের চারদিকে যেই জায়গায়, ধরো যে এটা একটা পরমাণু, ঠিক আছে, একটা পরমাণু এগুলো হচ্ছে কি কক্ষপথ। তো কক্ষপথগুলো সব জায়গাতেই তো তোমার ইলেকট্রন বেশি পাওয়া যাবে না। ধরো যে কোথায় যে এই জায়গাতে এস অরবিটাল আছে, তারপরে এই জায়গাতে এস অরবিটাল আছে, এটা এই জায়গাতে কি পি অরবিটাল আছে, ঠিক আছে। তো এই যে নির্দিষ্ট কিছু জায়গাতে এই জায়গাগুলোতে ইলেকট্রনগুলো পাওয়ার হার হচ্ছে 90 থেকে 95 ভাগ, ঠিক আছে, 90 থেকে 95। এই জায়গাগুলোতে তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত, 90 থেকে 95%। তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে তোমার কি অরবিটাল। আর এই জায়গাতে কিন্তু ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কি খুব কম। তো পরমাণুতে কিন্তু এই ইলেকট্রনগুলো এরকম মেঘ আকারে থাকে, ঠিক আছে। এই কারণে এগুলোকে হয় মানে এক জায়গায় স্তূপ অবস্থায় থাকে। তো এই কারণে হচ্ছে যে এগুলোকে কি বলা হচ্ছে, ইলেকট্রন মেঘ বলা হয়, ঠিক আছে। তো ইলেকট্রন মেঘের মধ্যে ইলেকট্রনগুলো কি পাওয়ার সম্ভাবনা বেশি, এবং এই জায়গাগুলোকেই মূলত বলা হচ্ছে কি তোমার অরবিটাল, ঠিক আছে। যেমন এস অরবিটাল, তারপর হচ্ছে যে, তো এস অরবিটাল তো দেখলাই যে এস অরবিটাল দেখতে আসলে কীরকম। আচ্ছা, এস উপশক্তি স্তরও যে জিনিস, এস অরবিটালও কি একই জিনিস। আশা করি বুঝতে পারছো। আরেকটা জিনিস আলোচনা করা দরকার, যে ধরো এটা একটা এস অরবিটাল, ঠিক আছে, এটা একটা এস অরবিটাল। এসের বাইরের দিকে ধরো এটা একটা, প্রথমেরটা হচ্ছে এটা 1s অরবিটাল, পরেরটা হচ্ছে কি 2s অরবিটাল। একটার ভিতরে আরেকটা আমি চিন্তা করলাম। তো 1s অরবিটাল আর 2s অরবিটালের মাঝামাঝি যে ফাঁকা জায়গা, অর্থাৎ এই যে ফাঁকা জায়গাগুলো তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে ফাঁকা জায়গাগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলাকে বলা হয় নোড। কি বলা হয়, নোড, NOD, নোড। এই নোডের মধ্যে কিন্তু কোনো ইলেকট্রন তুমি পাবে না, ওকে। আচ্ছা, তাহলে এইটুকু জিনিস বলার ছিল। আচ্ছা, এবার আমরা আলোচনা করব পি উপশক্তি স্তর অথবা পি অরবিটাল নিয়ে। পি উপশক্তি স্তর মূলত হচ্ছে আসলে কি। ধরো পি থাকে কোথায়, পি কি প্রথম কক্ষপথ, এটা ধরো একটা পরমাণু নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ। তো প্রথম কক্ষপথে কি থাকে, 1s থাকে। আর কি কিছু থাকে না। তো এটা মনে করো দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথে কি থাকে বলো তো, যে 2s থাকে, একটা কি থাকে, 2p থাকে, আমরা আগে দেখে আসছি, ঠিক আছে। এই যে 2p, এইখানে মূলত হচ্ছে আমরা কি পাবো, পি উপশক্তি স্তর পাবো। অর্থাৎ পি উপশক্তি স্তর কিন্তু প্রথম কক্ষপথে নাই। পি উপশক্তি স্তর কোথায় আছে, পি উপশক্তি স্তর আছে দ্বিতীয় কক্ষপথে, ওকে। তার মানে যেখানে এন এর মান কত, 2, ঠিক আছে, এন এর মান 2। তুমি ভালো করেই জানো এন এর মান যখন 2 হবে তখন এল এর মান কত হবে। এল এর মান হচ্ছে কত, সূত্র পড়ছিলাম না, যে 0 থেকে কত, এল এর মান হচ্ছে কত, 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে কত, এন এর মান হচ্ছে 2, তাহলে 2 থেকে একবার দিলে 0, আর একটা হচ্ছে কত 1, দুইটা মান পাচ্ছি। তো এই 0-এর জন্য পাই আমি 2s, এই যে 2s যেটা দেখতেছো, আর 1-এর জন্য পাই হচ্ছে কত 2p, ঠিক আছে। তো 2p এখন পর্যন্ত তোমার কি আছে, 2p এখন পর্যন্ত তোমার উপশক্তি স্তর। 2p এখন পর্যন্ত কি উপশক্তি স্তর। তাহলে 2p এর ভিতরে আমি অরবিটাল কয়টা পাবো, 2p এর ভিতরে অরবিটাল পাবো হচ্ছে 3টা অরবিটাল পাবো। কয়টা অরবিটাল পাবো, 3টা অরবিটাল পাবো। এবং এটা কিসের উপর ডিপেন্ড করে হয়, একটা হচ্ছে কত 2p x, একটা হচ্ছে কত 2p y, আর একটা হচ্ছে কত 2p z, এই যে 3টা অরবিটাল। এবং এরা আসছে মূলত কোথা থেকে, এরা আসছে m এর মান থেকে। এরা আসছে কোথা থেকে, m এর মান থেকে। m এর মান আমি কি থেকে পাই, m এর মানের সূত্র হচ্ছে কত বলতো, m এর মানের সূত্র হচ্ছে 0 সহ +- l পর্যন্ত। তার মানে আমি একটা মান পাচ্ছি 0, একটা মান পাচ্ছি -1, একটা মান পাচ্ছি কত +1। তো 0-এর জন্য হচ্ছে 2px, -1-এর জন্য হচ্ছে 2py, তারপর +1-এর জন্য কত 2pz। এই 3টা মানের জন্য আমি কয়টা অরবিটাল পাচ্ছি, 3টা অরবিটাল পাচ্ছি। এবং আচ্ছা, এক্সাক্ট পি অরবিটাল দেখতে কীরকম, পি অরবিটাল দেখতে কিন্তু পি উপশক্তি স্তর দেখতে কীরকম, এরকম লোভ আকৃতির, ঠিক আছে। পি উপশক্তি স্তর দেখতে কি এরকম লোভ আকৃতির, কিন্তু এটা তো দ্বিমাত্রিক জিনিসটা, এটা হচ্ছে কি 3D জিনিস। কি জিনিস, 3D। তার মানে তোমাকে এক্স ওয়াই অক্ষ জেড অক্ষ দ্বারা দেখাইতে হবে। তো এই জিনিসটাকেই যখন আমি
চিত্রে আঁকা যাবো, অর্থাৎ এই 3টা উপশক্তি স্তরকে যখন আমি চিত্রের মধ্যে আঁকা যাবো তখন এইভাবে দেখাবো আঁকায়। তোমার বইয়ে সুন্দর করে আঁকানো আছে, তো বইয়ের মতো করে যদি তুমি আঁকাইতে না চাও, তুমি আমার মতো করে এরকম করে পরীক্ষার খাতায় যদি আঁকায় দাও, তাও হচ্ছে জিনিসটা হবে। তো ধরে নিলাম এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার সরি এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। তো আচ্ছা দাঁড়া, এই জিনিসটাকে এইভাবে সহজ করে না দেখাই, আগে কঠিনটা দেখাই তারপর সহজটা দেখাই, তাহলে একটু সুবিধা হবে। এই সাইড দেখো, যে এইটা ধরো আমার ওয়াই অক্ষ, ধরে নাও এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এই জিনিসটা হচ্ছে আমার এক্স অক্ষ, ঠিক আছে। আচ্ছা আমি এইরকম করে দেখাইলাম কেন, আমি আগে লোকটা আঁকাইনি, ঠিক আছে। আচ্ছা তো আমি এইরকম করে আঁকায় নিলাম, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, এটার মানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে আমার এই যে পি এক্স যে অরবিটালটা আছে সেটা, ঠিক আছে, পি এক্স যে অরবিটালটা আছে সেটা। এবং আমি যদি এই বরাবর যে অক্ষটা টানবো, এটা হচ্ছে আমার কোন অক্ষ, এটা হচ্ছে আমার জেড অক্ষ, ঠিক আছে, জেড অক্ষ ত্রিমাত্রিক, এটা হচ্ছে এক্স অক্ষ। তো যখন এটা এক্স অক্ষের উপরে থাকবে তখন সেটাকে আমি বলবো কি পি এক্স, যখন সেটা এক্স অক্ষের উপরে থাকবে তখন সেটাকে হচ্ছে আমি কি বলবো পি এক্স। এবং এখানে আরেকটা ধারণা আছে, সেটাকে বলা হয় নোডাল তল, ঠিক আছে, নোডাল তল। নোডাল তল মানে এই যে তোমার এই তিনটা এক্স ওয়াই জেড কিন্তু একটার একটার সাথে 90 ডিগ্রি করে, ওয়াই অক্ষ এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ কত 90 ডিগ্রি, আবার ওয়াই অক্ষের সাথে জেড অক্ষ কত ডিগ্রি 90 ডিগ্রি। তো আমি যদি একটা প্লেন দিয়ে আলাদা করি, ঠিক আছে, একটা প্লেন দিয়ে আলাদা করি, প্লেন দিয়ে আলাদা করি বলতে মানে একটা স্লাইড দিয়ে এই জিনিসটাকে আলাদা করি, হ্যাঁ, ধরো যে একটা পাতলা কোনো কাগজ দিয়ে এই মাঝখান দিয়ে 2 ভাগ করে দিলাম, এই দিকে একটা ভাগ এই দিকে একটা ভাগ, তো যে তল দিয়ে ভাগ করব সেটাকে বলা হয় নোডাল তল, নোডাল প্লেন, ঠিক আছে। এই প্লেটটাকে বলা হয় নোডাল প্লেন, এবং এই প্লেটটা থাকে তোমার কোন অক্ষ বরাবর, ওয়াই এর জেড অক্ষ বরাবর, ঠিক আছে। তো এটা হচ্ছে পিএক্স। তো পিএক্সটাকে এরকম কঠিনভাবেও দেখানো যায়, আবার পিএক্সটাকে আমরা পরীক্ষার সময় কী করতাম, যে এক্স অক্ষ বরাবর এরকম করে দেখাই দিতাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার কত পিএক্স, পিএক্স। আর যখন আমি পি ওয়াই দেখাইতে যাব তখন কি করব, সিম্পল, এই দিকে দেব ওয়াই অক্ষ, এই দিকে দেবো কি জেড অক্ষ, এবং ওয়াই অক্ষ বরাবর যখন এটা দিয়ে দেবো তখন এটার নাম হয়ে যাবে পি ওয়াই, কত সোজা জিনিস। আবার যখন এটাকে আমি জেড অক্ষ বরাবর দেখাতে যাব, তো এই দিক দিয়ে দেবো জেড অক্ষ, এই দিক দিয়ে দেবো কি এক্স অক্ষ, এখন এই দিক দিয়ে যখন এরকম করে টেনে দেবো তখন হচ্ছে কি এটা তোমার পিজেড। এই দেখো আমি কত সিম্পলি হচ্ছে যে পি এক্স পি ওয়াই পি জেড এই জিনিসগুলোকে হচ্ছে যে দেখা দিলাম। হ্যাঁ, পরীক্ষার খাতায় তুমি পি এর 3টা অরবিটালকে এইভাবে উপস্থাপন করতে পারো, যেটা আছে 2px 2py 2pz। তো এটা হচ্ছে আমার পি উপশক্তি স্তর, আর পি উপশক্তি স্তরের মধ্যে কি 3টা অরবিটাল পাইলাম পি এর, px py pz, এবং এরা দেখতে কি এরকম, px এক্স অক্ষের উপর, py ওয়াই অক্ষের উপর, pz জেড অক্ষের উপর, এরকম করে তুমি পরীক্ষার মধ্যে দেখাবা, ঠিক আছে। এই কঠিন চিত্রটা আসলে ওইভাবে দেখানোর কোনো মানে নেই, জাস্ট বোঝার জন্য আমি তোমাকে এটা বুঝালাম। তো এবার আসো আমরা ডি এর জন্য এই জিনিসগুলো চিন্তা করি, ডি এর জন্য আসলে কীরকম হবে। আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডি অরবিটাল, বা হচ্ছে কি ডি অরবিটাল, আগে ডি উপশক্তি স্তর আগে লেখা উচিত ছিল, আগে ডি উপশক্তি স্তর তারপর হচ্ছে ডি অরবিটাল। আচ্ছা ডি উপশক্তি স্তরটা কখন আসলে তৈরি হয়, দেখো এটা হচ্ছে পরমাণু যদি হয়, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, সরি এটা প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে আমার তৃতীয় কক্ষপথ। তো প্রথম কক্ষপথে থাকে হচ্ছে কি, প্রথম কক্ষপথে থাকে 1s থাকে, আর কিছু থাকে না। দ্বিতীয় কক্ষপথের বেলায় থাকে তোমার 2s 2p, এই দুটো উপশক্তি স্তর থাকে। কিন্তু তৃতীয় কক্ষপথের বেলায় আমি এসে 3টে জিনিস পাই, এক পাই হচ্ছে s, এটাকে বলা হয় 3s, তারপর 2 পাই p ডাম্বেলের আকার, এটা হচ্ছে তোমার 3p, আরেকটা জিনিস পাই এরকম ডাবল ডাম্বেল আকারের, আমরা এগুলো কিন্তু আগেই দেখে আসছি, এটা হচ্ছে তোমার 3d। তার মানে 3d যে তোমার পাচ্ছি সেটা হচ্ছে কোথায়, 3d উপশক্তি স্তর যে পাচ্ছি সেটা হচ্ছে কয় নাম্বার কক্ষপথ থেকে, 3 নাম্বার কক্ষপথ থেকে। দ্যাটস মিন যে n এর মান যখন 3 হবে তখনই হচ্ছে যে কি আমার এটা পাওয়া সম্ভব, তার আগে কিন্তু পাওয়া সম্ভব না, ঠিক আছে। আচ্ছা n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কত হবে, l এর মান অবশ্যই হবে কত 0 1 2,
এল এর 3টা মান পাবো, কারণ সূত্র একটু আগে সূত্র দেখে আসলাম যে 0 থেকে n-l পর্যন্ত। তো এল এর যদি আমি 3টা মান পাই, তো এল এর 3টা মান 0 মান পাওয়া মানে হচ্ছে কত s, অর্থাৎ 3s। 1 মানে হচ্ছে কত 3p। আর এই যে 2 যে জিনিসটা নির্দেশ করতেছে এইটা মূলত 3D উপশক্তি স্তর। ঠিক আছে, এখন এই 3D উপশক্তি স্তরের মধ্যে কয়টা আমি অরবিটাল পাবো, এটা কি উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরের মধ্যে কয়টা অরবিটাল পাবো সেটা হচ্ছে এম এর মানের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, সেটা কিসের মানের উপর ডিপেন্ড করবে, এম এর মানের উপর। এম এর মান কত, এম এর মান হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল, তার মানে এখানে কত 2 না, অর্থাৎ -2 -1 0 +1 +2, এই যে 5টা এম এর মান। 5টা এম এর মানের জন্য আমি কয়টা পাবো, 5টা অরবিটাল পাবো, অর্থাৎ 3D থেকে 5টা অরবিটাল পাবো। ঠিক আছে, তো একটা অরবিটাল হচ্ছে যে dxy, অর্থাৎ 3dxy আর কি, 3dxy। একটা হচ্ছে 3dyz, একটা হচ্ছে 3dzx। ধরো যে -2 এর জন্য 3dxy, -1 এর জন্য 3dyz, 0 এর জন্য হচ্ছে 3dzx। এখনও কি +1 +2 আছে, এই +1 এর জন্য আমি অরবিটাল পাবো 3dx²y², আর +2 এর জন্য অরবিটাল পাবো 3dz²। ঠিক আছে, 3dz²। এই জিনিসগুলো আমরা জানলাম। এর মধ্যে দেখো এই 3টা অরবিটাল একই রকম এবং এই 2টা অরবিটাল কি একই রকম, একটু পার্থক্য আছে, এর মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা, ডি অরবিটাল দেখতে কীরকম বলো তো, ডি অরবিটাল দেখতে হচ্ছে এরকম, 1টা 2টা 3টা 4টা, এটা হচ্ছে ডি অরবিটাল, এরকম 4টা লোক। তো এদেরকে তোমার অরবিটাল নাই বুঝলা, সরি উপশক্তি, ডি উপশক্তি স্তরের, ডি উপশক্তি স্তরে এরকম। তো ডি উপশক্তি স্তরের 5টা অরবিটাল দেখতে কীরকম হবে সেটা যদি আমরা একটু খাতার মধ্যে দেখতে চাই, এদের মধ্যে আবার 2টা ভাগ করা যায়। হ্যাঁ, তো এদের মধ্যে এদেরকে বলা হয় নন এক্সিয়াল আর এদেরকে বলা হয় এক্সিয়াল। এক্সিয়াল আর নন এক্সিয়াল বলতে বোঝাচ্ছে এরা অক্ষগুলোর ফাঁকা জায়গার মধ্যে দিয়ে থাকবে। ধরো যে এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ। ঠিক আছে, এটা ওয়াই, এটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে কত জেড, 3টা অক্ষ। তো এই অক্ষগুলোর মাঝখান দিয়ে থাকবে, 1 2 3 4, মাঝখান দিয়ে যখন থাকবে এই জিনিসগুলোকে কি বলতেছি আমি, হচ্ছে যে নন এক্সিয়াল, মানে অক্ষগুলোর মাঝখান দিয়ে থাকতেছে। আর এক্সিয়াল বলতে এগুলো অক্ষগুলোর উপরেই থাকবে, মানে অক্ষগুলোর মধ্যে অবস্থান করবে। ঠিক আছে, তো এই 3টাকে তুমি পরীক্ষার খাতায় কিভাবে আঁকাবা, পরীক্ষার খাতায় কিভাবে আঁকাবা আমি সেই জিনিসটা দেখা দিই। ধরো এটা তুমি হচ্ছে যে কি এক্স, আর এটাকে তুমি ওয়াই দিলা, এক্স ওয়াই দিয়ে এই যে 4টা ফাঁকা জায়গা দিয়ে দেখা দাও, 1টা 2টা 3টা 4টা, এটার নাম হয়ে গেল ডিএক্স ওয়াই। ঠিক আছে, তারপর তুমি কি করো যে আবার এইরকম টানো যে এটার নাম দাও ওয়াই, এটার নাম দাও জেড, তারপর 4টা ফাঁকা জায়গা দিয়ে অবশ্যই পেন্সিল দিয়ে আঁকাবা, এরকম করে দেখা দাও, এর নাম হচ্ছে কত ডি, ওয়াই এর জেডের মাঝখানে আছে যে দেখে এর নাম হচ্ছে ওয়াই জেড। সেম আস তুমি যদি এরকম করে দেখাতে চাও যে এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স, যদি এরকম হয় ফাঁকা জায়গা দিয়ে দেখা দাও, দিয়ে বলো যে এর নাম হচ্ছে কি ডি জেড এক্স। দেখছো কত সহজে আঁকানো যায়, তোমার বই একটু কঠিন করে আঁকানো আছে, অত কঠিন করে তোমার আঁকানো দরকার, তুমি এইভাবে আঁকাবা, তাই হবে পরীক্ষার খাতায়। আর এই দুটো তাহলে দেখতে কীরকম, এই দুটো দেখতে একটু আলাদা রকম। এই দুটো হচ্ছে এক্সিয়াল, এরা অক্ষের মধ্যে থাকে। ঠিক আছে, অক্ষের মধ্যে থাকে কীরকম, ধরো যে যেটা x² y², এটা হচ্ছে কি যে এটার নাম হচ্ছে এক্স, এটার নাম হচ্ছে অবশ্যই ওয়াই, এটা এক্স এর মধ্যে থাকবে, এটা এক্স এর মধ্যে থাকবে, এটা ওয়াই এর মধ্যে থাকবে, এটা ওয়াই এর মধ্যে থাকবে। যখন এরকম এক্স আর ওয়াই এর মধ্যে থাকবে তখন এটার নাম হচ্ছে dx² y²। এবং 5 নাম্বার যে dz², এটা দেখতে কীরকম, এটা দেখতে হচ্ছে এরকম, যে তুমি এরকম করে দিবা এই দিকে দেখাই দিবা উপরের দিকে z², এবং এটা দেখাবে অক্ষের মধ্যে, এই যে এরকম করে জেডের মধ্যে উপরে নিচে থাকবে, এবং একটা রিং দেখাই দিবা এখানে এরকম করে। ঠিক আছে, তাহলেই এটাই হয়ে যাবে তোমার কি dz²। এই দুটা অক্ষের মধ্যে দিয়ে, এই দুটো একটু আলাদা, আর এই 3টা মোটামুটি একই রকম। তো এই হচ্ছে তোমার ডি এর 5টা অরবিটাল দেখতে এরকম। আশা করি তুমি সবগুলাই বুঝতে পারছো। আচ্ছা, ডি এর নোডাল প্লেন কটা থাকে, ডি এর প্লেন থাকে 2টা, কারণ এইরকম একটা প্লেন দিয়ে তুমি 1 ভাগ করতে পারবা, এইরকম একটা প্লেন দিয়ে কি 1 ভাগ করে থাকবা। তাহলে এফ এর ক্ষেত্রে কি হতে পারে, এফ এর ক্ষেত্রে নোডাল প্লেন থাকবে, প্লেন করা থাকবে 3টে থাকবে, এটা বুঝতেই পারতেছো। আচ্ছা, এফ অরবিটালগুলোর চিত্র কিন্তু আমাদের বইতে দেয়া নাই। হ্যাঁ, তো তাহলে তুমি হচ্ছে যে পি আর ডি এর অরবিটালগুলোর চিত্রগুলো করতে পারলেই আশা করি হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। ওকে।
আচ্ছা, আমাদের বইয়ে সম্ভবত 122 নাম্বার পেজে এসে একটা জিনিস দেখতে পারবা, সেটা হচ্ছে যে অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্য। ঠিক আছে, অরবিট আর হচ্ছে কিসের মধ্যে, অরবিটাল। অরবিট আর অরবিটালের মধ্যে কি দেখবা, পার্থক্য দেখবা। আচ্ছা, অরবিট কি? অরবিট হচ্ছে কি? অরবিট মূলত হচ্ছে শক্তি স্তর। ঠিক আছে, অরবিটের মূলত হচ্ছে কি, শক্তি স্তর। হ্যাঁ, ওই যে একটা পরমাণুর মধ্যে আমরা যেটা দেখি, যে হ্যাঁ দেখো যে এটা যদি একটা পরমাণুর কেন্দ্র হয়, এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে কি অরবিট। এবং এটা তোমার কোথা থেকে আসছে? ওই যে বোর মতবাদ থেকে আসছে। ঠিক আছে, এটা মূলত আসছে কোথা থেকে? বোর মতবাদ থেকে। আর অরবিটাল আসছে কোথা থেকে? যে ওই উপশক্তি স্তর, ধরো এটা এস উপশক্তি স্তর, এস উপশক্তি স্তর, তারপরে কি পি উপশক্তি স্তর, এরকম, হ্যাঁ, এরকম ডি উপশক্তি স্তর। তো ওই উপশক্তি স্তরের ভিতরের যে উপশক্তি স্তরের ভিতরে যে ইলেকট্রনগুলো থাকার যে অবস্থা, মানে জায়গা, সেই জিনিসগুলোকে বলা হচ্ছে কি অরবিটাল। উপশক্তি স্তর বা অরবিটাল, এই জিনিসটা মাথায় রাখিও। তাহলে অরবিট হচ্ছে শক্তি স্তর, আর অরবিটালকে ধরে নিতে পারো, এই ক্ষেত্রে ধরে নিতে পারো কি উপশক্তি স্তর। এবং এটা আসছে কোথা থেকে? কোয়ান্টাম মতবাদ, কোয়ান্টাম বলবিদ্যা থেকে। কোয়ান্টাম বলবিদ্যা থেকে। ঠিক আছে, কোয়ান্টাম বলবিদ্যা থেকে আসছে। ওকে, আচ্ছা, এই অরবিট হচ্ছে, এটা হচ্ছে একটা 2D জিনিস, আর এটা হচ্ছে একটা কি 3D জিনিস। 3D জিনিস মানে এর এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ থাকে, আর এর থাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। মানে এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে শুধু বৃত্তের মতো। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার কি গোলাকার, অর্থাৎ 3D কোনো একটা বস্তু, ঠিক আছে। আর বৃত্ত বলতে একটা খাতার উপরে আমি যে বৃত্ত আঁকি, এক্স আর ওয়াই অক্ষ থাকে, সেই জিনিসটা হচ্ছে কি। তাহলে অরবিট হচ্ছে 2D, আর এটা হচ্ছে কি তোমার 3D। ঠিক আছে, আচ্ছা, এদেরকে ডিনোট করা হয় কি, যে এন এর মান দ্বারা, এন। ঠিক আছে, এন এর মান দ্বারা, এন এর মান 1 2 3, এবং এই মান অনুযায়ী কি হয়, এন এর মান 1 হলে কে, এল, এম। কিন্তু এদেরকে তোমার কি দ্বারা ডিনোট করা হয়? এদেরকে ডিনোট করা হয় হচ্ছে কি দ্বারা, যে এস, পি, ডি, এবং এগুলো থেকে তোমার ভবিষ্যতে কি লেখা যায়, মানে পরবর্তীতে কি লেখা যায়, যে 2s, 3s, 4p, হ্যাঁ, 3d, এই জিনিসগুলো হচ্ছে কি আমি লিখতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার উপশক্তি স্তর নির্দেশ করে। আচ্ছা, আরেকটা বড় পার্থক্য হচ্ছে যে এরা হাইজেনবার্গের অনিশ্চয় নীতি মানে না। হাইজেনবার্গের নীতি মানে না, আর হচ্ছে তোমার এটা কি মানে। ঠিক আছে, তো এই হচ্ছে যে বেসিক কিছু পার্থক্য। ঠিক আছে, আচ্ছা, আরেকটা পার্থক্য হচ্ছে যে একটা কক্ষপথে কতটা ইলেকট্রন থাকতে পারে, যে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। আর একটা অরবিটালে ধরো যে 2s বা হচ্ছে যে 2p, এই যে অরবিটালগুলো, ঠিক আছে, 2px, ঠিক আছে, 2p না, 2pতে তো তোমার 6টা থাকবে, 2px, 2s, এই জিনিসগুলোতে সর্বোচ্চ কয়টা থাকে? 2টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে। ঠিক আছে, যদি বলে যে 2p, তখন হচ্ছে যে উপশক্তি স্তর, তো এই 2p উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে 6টা। কিন্তু যদি বলা হয় অরবিটাল, 2px অরবিটাল, তখন ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ কয়টা? 2টা। এই পার্থক্যগুলো কি অবশ্যই তোমার মাথার মধ্যে রাখতে হবে। তো এইগুলো হচ্ছে আমার কি ছিল, যে বেসিক অরবিট এবং অরবিটালের পার্থক্য। তো এতটুকু জিনিস আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, বুঝলে হচ্ছে যে আমাদের পরবর্তী টপিকগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি শুরু থেকে এ পর্যন্ত তোমাকে যতটুকু অংশ পড়াইছি, খুব একদম বিস্তৃত যা যা জিনিস আছে সব কিছু পড়ানোর ট্রাই করছি একদম ভিতরে ঢুকে। তো তুমি এই জিনিসগুলো হয়তো প্রথম তোমার বুঝতে একটু প্রবলেম হতে পারে, যখন তুমি আমার এই লেকচার আর বই একসাথে কম্বাইন করে পড়বা, তখন আস্তে আস্তে জিনিসগুলো তোমার মাথায় ঢোকা শুরু করবে। আর একবার মাথায় ঢুকলে দেখবা যে হচ্ছে এই জিনিসগুলো খুব মজা লাগতেছে, আর যদি না বোঝো তাহলে কিন্তু হচ্ছে যে দেখবা যে কঠিন লাগতেছে। ঠিক আছে, ওকে, তাহলে এ পর্যন্তই থাক। আমরা হচ্ছে যে এর পরের এতে 2.4-এ যাব। ঠিক আছে, 2.4 হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস রিলেটেড যে কথাবার্তাগুলো আছে সেই জিনিসগুলো।